বাংলাদেশের নির্বাচন শুরু করবার আগে অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে সংস্কার এবং বিচার দৃশ্যমান করবার যে দাবি রয়েছে তারই প্রেক্ষাপটে রোববার থেকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে বিচার কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো বিচারের এবং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক আইজি আব্দুল্লাহ আল মামুন, এই তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে অভিযোগগুলো দাখিল করেছে সেই অভিযোগগুলোর প্রমাণ হিসেবে তারা ৮৭৪৭ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করেছে। অডিও আছে, ভিডিও আছে, গণমাধ্যমের প্রতিবেদন আছে এবং প্রসিকিউশন বলছে যে জুলাই আগস্টে ১৪০০ মানুষকে হত্যা এবং ২৫,০০০ মানুষকে আহত করার দায়ে হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, সহায়তা, প্ররোচনা, উস্কানি, সম্পৃক্ততার ৫টি অভিযোগ আনা হয়েছে এই তিনজনের বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ মহাপরিদর্শক সে সময়কার আব্দুল্লাহ আল মামুন। এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে এই বিচারের মাধ্যমে তারা প্রমাণ করতে চান যে যে দেশে বিচার থাকবে সে দেশে কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না এবং কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এছাড়াও এই অভিযোগ দাখিলের সময় আরও বলেন যে এই বিচার হবে আবেগশূন্য, তথ্য নির্ভর, প্রমাণ নির্ভর, নিরপেক্ষ, ন্যায় বিচার এবং এই বিচারের মাধ্যমে সমাজে একটা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। এই বিচারটি বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। কাজেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে বক্তব্য রাখছিলেন সারা পৃথিবী থেকেই মানুষ সেটা সরাসরি দেখতে পাচ্ছেন এবং আগামীতেও বিচার প্রক্রিয়া যখন চলবে তখন দেখতে পাবেন। তবে এই যে চিফ প্রসিকিউটর যে বলেছেন যে এই বিচারের মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ কিংবা বাংলাদেশের রাজনীতি বা এর ইতিহাসকে যারা পর্যবেক্ষণ করেছেন, পর্যালোচনা করে এসেছেন, তাদের কেউ বিশ্বাস করেন না যে বাংলাদেশে এই বিচারের মাধ্যমে কোনো শান্তি বা স্থিতিশীলতা আসবে, এমনকি এই বিচারটি স্থায়ী হবে সেটিও বোধহয় বিশ্বাস করবার কোনো সুযোগ নেই। বিশেষ করে যখন গত সপ্তাহেই আমরা দেখলাম এই প্রতিশ্রুতিগুলো দিয়েই আওয়ামী লীগ সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধের যে বিচার কার্য ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে পরিচালনা করেছিল, যার মাধ্যমে আসলে যুদ্ধাপরাধের দায়ে ৭ জনের বেশি রাজনৈতিক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, আমরা তাদের মধ্যে একজন যার মৃত্যুদণ্ডের রায় এমনকি আপিল বিভাগ বহাল রেখেছিল, সেই এটিএম আজহারুল ইসলামকে গত সপ্তাহে বেকসুর খালাস পেতে দেখলাম ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তীতে যে বিচারালয় তৈরি করা হয়েছে সেই বিচারালয়ের বিবেচনায়, অর্থাৎ নতুন যে প্রধান বিচারপতি হয়েছেন সৈয়দ রেফাত আহমেদ, তার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিল যে বাংলাদেশের এর আগের সরকারের আমলের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ যেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল এবং রায় বহাল রেখেছিল সেই তারা ন্যায় বিচার করেনি, তারা অন্যায্য বিচার করেছে, ন্যায় বিচারের নামে অন্যায় চাপিয়ে দিয়েছে এবং সেই বিচারটিকে রিভিউ করে বর্তমান প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ রায় দিল যে এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাবার যোগ্য তো ননই, তার বিরুদ্ধে আসলে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি এবং তিনি বেকসুর খালাস পেয়ে গেলেন। আমি আসলে এই সময়টায় এসে আমার আইন বিভাগের শিক্ষক, বর্তমানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তার উক্তিটি আসলে সবচেয়ে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি। ডক্টর আসিফ নজরুল, এটিএম আজহারুল ইসলাম, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পাওয়ার পর তার প্রতিক্রিয়ায় বলেছেন, নির্দোষ প্রমাণ হয় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এবং ডক্টর আসিফ নজরুল বলছেন, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্ব যাদেরকে বলছেন ডক্টর আসিফ নজরুল, যার মধ্যে নেতৃত্ব পর্যায়ে তিনি নিজেও আছেন, এই নেতৃত্ব যতদিন বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে আসীন থাকবে ততদিন 2024 সালের এই বিচার আসলে একটা ন্যায্য বিচার বা জায়েজ বিচার হিসেবে অভিহিত হবে, বিবেচিত হবে। কিন্তু জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্ব যাদেরকে বলছেন ডক্টর আসিফ নজরুল, তারা যেই মাত্র ক্ষমতার কেন্দ্র থেকে সরে যাবেন, ছিটকে পড়বেন, সাথে সাথেই ধরে নিতে হবে এই বিচার, এই বিচারের রায় সবই বাংলাদেশের আদালতেই আমরা আবারও অর্থহীন হয়ে যেতে দেখব। অবশ্যই যাদের মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলা যাবে, যাদের সাজা দিয়ে দেওয়া যাবে, তারা নিশ্চয়ই সাজার শিকার হবেন এবং সাজা পাবেন। কিন্তু যারা সাজা ধরে রাখতে পারবেন এটিএম আজহারুল ইসলামের মতো, কিংবা যারা সাজার ধরাছোঁয়ার নাগালের বাইরে থাকবেন, দেশের বাইরে থাকবেন, তাদের ক্ষেত্রে আসলে অপেক্ষা সেই রাজনৈতিক পট পরিবর্তনের। জুলাই গণ আন্দোলনের নেতৃত্বকে রাজনীতির কেন্দ্র থেকে সরিয়ে আবারও নিজেদেরকে প্রতিষ্ঠার। দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে প্রথম থেকেই আগস্টের পর, শেখ হাসিনার পতনের পরপরই যখন কথা উঠল যে 2024 সালে পুলিশ বাহিনীকে দিয়ে সাধারণ জনগণের ওপর গুলি চালানোর যে ঘটনা ঘটেছে, যে শত শত হাজার হাজার ব্যক্তিরা নিহত হয়েছে, এটিকে গণহত্যা হিসেবে অভিহিত করা যায় এবং এই মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হতে হবে। এই গণহত্যা বলতে বলতে অবশেষে অবশ্য যদিও বা তাজুল ইসলাম এখন বলছেন যে জেনোসাইডের বাংলা সরাসরি গণহত্যা করা যায় না, বরং হত্যাযোগ্য করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, আগস্ট থেকেই বলা শুরু হলো শেখ হাসিনার বিরুদ্ধে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার করতে হবে, যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সরকার তৈরি করেছিলেন এই জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের সম্মুখীন করতে, এবং যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন করার মাধ্যমে 7 জন রাজনৈতিক নেতাকে, বিএনপি এবং জামায়াতে ইসলামীর 7 জন রাজনৈতিক নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই তাজুল ইসলাম এখন যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে হত্যার প্ররোচনার দায়ে বিচারের সম্মুখীন করেছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের একজন প্রধান আইনজীবী হিসেবে কাজ করছিলেন। অনেকেই একে সরাসরি এক রকমের স্বার্থের সংঘাত হয় কিনা, এটা ন্যায্য বিচার পাবার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে কিনা, এই বিচারালয়কে বিতর্কের মুখোমুখি করে কিনা, সেই প্রশ্ন তুললেও আসলে জামায়াতে ইসলামীর রাজনীতির জন্য এই পাল্টা বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত বিচার কাজে তার সূচনা বক্তব্যে বলেছেন, এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। মনে রাখতে হবে, জামায়াতে ইসলামীর রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠার প্রতিজ্ঞা না করলে এই বিচারালয়ের যে বিচার রায় সেগুলো খুব ঠুনকো হয়ে পড়বে। কাজেই খুব স্বাভাবিকভাবেই তাজুল ইসলাম মনে করান যে এটি শুধুমাত্র এই অতীতের প্রতিশোধ নয়, বরং এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। আমি বরাবর নবনীতা চৌধুরীর বয়ানে আপনাদের স্মরণ করিয়েছি যে জামায়াতে ইসলামী বরাবর বলে এসেছে যে তাদের শীর্ষ নেতৃত্বকে শেষ করে দিতে, তাদের রাজনীতিকে বিনাশ করতেই শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধের বিচারের নামে
তাদের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনা করেছিল। এবং দেখুন, জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা, কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কেন্দ্রীয় নেতা মীর কাশেম আলী সহ নেতৃবৃন্দকে এই বিচারের সম্মুখীন করা হয়। তাদের তো ফাঁসি হয়েছিলই। জামায়াতের তাত্ত্বিক গুরু, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা, তাত্ত্বিক গুরু গোলাম আজম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মামলা বিচারাধীন থাকা অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। জামায়াতে ইসলামীর অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং দণ্ড মাথায় নিয়ে মৃত্যুবরণ করেন। জামায়াতে ইসলামীর জন্য আসলে রাজনৈতিক পট পরিবর্তন ঘটানোর অপেক্ষা করা বা সেই ঘটনা ঘটাতে সক্রিয় হয়ে শেখ হাসিনার পতন ঘটানো ছাড়া আর কোনো উপায় ছিল না। জামায়াতে ইসলামীর রাজনীতিতে আবারও ফিরে আসবার জন্য তাদের শীর্ষ নেতৃবৃন্দের দুটি স্তরকে যেই অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত করা হয়েছে, সেই বয়ানের বিপরীতে গিয়ে তাদের যে বয়ান যে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক বিচার কাজ, সেটি প্রমাণের জন্যও শেখ হাসিনা সরকারের পতন ঘটানো ছাড়া জামায়াতে ইসলামীর রাজনীতির আর কোনো উপায় ছিল না। সে কারণে জুলাই আগস্টের আন্দোলন জামায়াতে ইসলামীর জন্য কোনো কোটা সংস্কার আন্দোলন ছিল না। এই আন্দোলন শুরু থেকেই তাদের জন্য ছিল রাজনৈতিক পট পরিবর্তনের আন্দোলন, সর্বশক্তি দিয়ে আসলে এই পরিস্থিতি সৃষ্টি করার আন্দোলন, যে পরিস্থিতিতে 2024 সালের হত্যার জন্য শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা যাবে। সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই দফায় চিফ প্রসিকিউটরের আসনে শুধুমাত্র তাজুল ইসলাম থাকেন তাই নয়, প্রসিকিউশনের অনেকেই সেই মুখগুলো যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের বিচারের সময় তাদের পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেছেন। সে কারণেই আমরা দেখি, আমরা জানতে পারি যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যখন শেখ হাসিনার বিরুদ্ধের অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত কক্ষে পড়ে শোনাচ্ছেন, সূচনা বক্তব্য দিচ্ছেন, তখন ট্রাইব্যুনালে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেম সেই আদালত কক্ষে উপস্থিত ছিলেন। দেখুন, এই মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেম নিজেও ব্যারিস্টার এবং 2016 সালের আগস্টে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমরা 5ই আগস্টের পর থেকে তার মুখে তার আয়না ঘরে থাকার বা গুমের শিকার হওয়ার বর্ণনা শুনে আসছি। আদালতে আরও উপস্থিত ছিলেন মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলেও, তিনিও আইনজীবী, তার নাম নাজিব মোমেন। কাজেই বুঝতেই পারছেন জামায়াতে ইসলামীর জন্যে এই বিচারটি কার্যকর করা, এই বিচার প্রক্রিয়া শেষ করা কতটা গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি জামায়াতে ইসলামীর যেই নেতৃবৃন্দের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যারা দণ্ড মাথায় নিয়ে কারাগারে মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারগুলোর জন্যেও জামায়াতে ইসলামীর তরফ থেকে এই বিচার উপহার দেওয়া, এই বিচার প্রক্রিয়া শেষ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই জামায়াতে ইসলামী বরাবর বলে আসছে যে নির্বাচনের আগে তারা দৃশ্যমান বিচার দেখতে চায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার দ্রুত গতিতে সম্পন্ন করে নির্বাচনের আগেই একটা দৃশ্যমান বিচার দেখানোর ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান প্রসিকিউশন টিমও অত্যন্ত আশাবাদী। এই বিচার শেষ হবে, এই বিচারের প্রমাণাদি নিয়ে চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন টিম অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছেন, তাতে কোনো সন্দেহ নেই। আর স্বচ্ছতার খাতিরে এই বিচার বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাও সত্যি। তবে এটাও সত্যি, এই বিচারও কোনো স্থায়ী বিচার নয়,
বাংলাদেশের গত কয়েক দশকের রাজনীতিতে এ আমরা স্পষ্ট বুঝেছি কোন ফাঁসির আসামির ফাঁসি কার্যকর হবে, কোন ফাঁসির আসামি রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই আসলে রাষ্ট্রপতির আদেশে বেকসুর খালাস পাবেন, কিংবা প্রধান বিচারপতি বদলে ফেলে প্রয়োজনে পুনরায় বিচার করে বেকসুর খালাস পাবেন। এ সবই নির্ধারিত হয়, বিবেচিত হয় কোন সরকার কখন ক্ষমতায় আছে তার উপর। কাজেই